আরব আমিরাতের তীব্র গরমে নাজেহাল টিম বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ নিয়ে কাল প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে টাইগাররা। এবং বিপিএল ফিক্সিং তদন্তের নাম আসাদের এনসিএল টি-20 মঞ্চ দেখে অসন্তোষ ক্রিকেটারদের। বিচারের নামে কমিটি গঠনের নাটক করছে বিসিবি, মন্তব্য বিশ্লেষকদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙাতে পারল না মেসিহীন আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে 1-0 ব্যবধানে হেরেছে আলবি সেলেস্তেরা। এই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন নিকোলাস ওতামেন্দি। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে হোঁচট খেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 4150 মিটার উচ্চতায় বলিভিয়ার বিপক্ষে 1-0 ব্যবধানে হেরেছে সেলেসাওরা। আর এ জয়ে বিশ্বকাপের প্লে অফে জায়গা করে নিয়ে চূড়ান্ত পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া। একজন লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা যেন একেবারেই বর্ণহীন। মাঠের পারফরমেন্স, শক্তিমত্তা কিংবা মনোবল সবখানেই পিছিয়ে আলবি সেলেস্তেরা। মূল পর্ব আগে নিশ্চিত করলেও মেসিবিহীন আর্জেন্টিনা হারের ক্ষত নিয়েই যাত্রা শেষ করল বাছাই পর্বের। ইকুয়েডরের ঘরের মাঠে এই ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রামে রাখেন লিওনেল স্ক্যালোনি। তা আগে থেকেই নির্ধারিত ছিল। ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে খেলতে থাকে আলবি সেলেস্তেরা। 15 মিনিটে দুটি পরিষ্কার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ইকুয়েডর। মার্তিনেজ দৃঢ়তায় লিড নিতে ব্যর্থ হয় দলটা। প্রথমার্ধে বেশ কিছু শট নিলেও লক্ষ্য ভেদ করতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ম্যাচের 31 মিনিটে লাল কার্ড দেখেন অধিনায়ক নিকোলাস ওতামেন্দি। বাজ ভেঙে পড়ে আর্জেন্টিনার মাথার উপর। লিড নিতে মরিয়া হয়ে খেলতে থাকলেও প্রথমার্ধের যোগ করার সময়ে মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে একটা পেনাল্টি। ফার্স্ট হাফের যোগ করার সময়ের 13 মিনিটে আর্জেন্টিনাকে স্তব্ধ করে পেনাল্টি থেকে গোল করেন এনার ভালেন্সিয়া। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও কাজের কাজ হয়নি কিছুই। পুরো ম্যাচ জুড়ে একটি শটও অন টার্গেটে রাখতে পারেনি লিওনেল স্ক্যালোনির দল। বিপরীতে 4টি শট অন টার্গেটে রাখে ইকুয়েডর। শেষ পর্যন্ত কোনো গোল শোধ না দিতে পারায় 1-0 ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে মেসিবিহীন আর্জেন্টিনা। ম্যাচ হারলেও কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করল আলবি সেলেস্তেরা। এদিকে আরেক ম্যাচে ব্রাজিলকে নাকানি চুবানি খাইয়েছে বলিভিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে 4150 মিটার উচ্চতায় খেলাটা যে কঠিন এক পরীক্ষা তা হারে হারে টের পেল সেলেসাওরা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক বলিভিয়া। ম্যাচ জুড়ে 42% বল দখলে রেখে 23 শটের 10টি অন টার্গেটে রাখে স্বাগতিক দলটা। বিপরীতে 10 শটের মোটে 3টি লক্ষ্যে রাখে ব্রাজিল। 40 মিনিটে প্রথম কোনো শট নিয়েও ব্যর্থ হয় সেলেসাওরা। এরপর যোগ করার সময় পেনাল্টি থেকে গোল করে দলকে 1-0 লিড এনে দেন মিগুয়েল আনহেল টারসেরোস। বিরতির পর চেষ্টা চালিয়েও লক্ষ্য পূরণ করতে পারেনি সেলেসাওরা। 1-0 জয় পায় বলিভিয়া। এই জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে দলটা। ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে 2026 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে 7ম হয়ে আন্তঃমহাদেশীয় প্লে অফে জায়গা করে নিয়েছে তারা। আর এই ম্যাচে হেরে 18 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে টেবিলের 5 থেকে বাছাই পর্বের যাত্রা শেষ করল ব্রাজিল। তাজিন খন্দকার, সময় সংবাদ। আরও একটা রেকর্ডের পাতায় নাম তুললেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন CR7। রনের রেকর্ডের দিনে হাঙ্গেরিকে 3-2 গোলে হারিয়েছে পর্তুগাল। এদিকে আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পেয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। বয়সটা যে কেবলই একটা সংখ্যা মাত্র সে কথার বাস্তব উদাহরণ পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গতি, বাড়ছে রেকর্ডের পর রেকর্ড গড়ার ক্ষুধা। এবার আরও একটি রেকর্ডের পাতায় নাম লেখালেন CR7। বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ গোলের মালিক এখন রন। বিশ্বকাপ বাছাই পর্বে হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় মাঠে নামে পর্তুগাল। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে রোনালদোর দল। ম্যাচ জুড়ে বল পাসিং, অন টার্গেটের শটে ঢের এগিয়েছিল পর্তুগিজরা। তবে লিড নিতে ব্যর্থ হয় রবার্তো মার্তিনেজের দল। 21 মিনিটে গোল খেয়ে বসে পর্তুগাল। বার্নাবাস ভার্গার গোলে 1-0 এগিয়ে যায় হাঙ্গেরি। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে খেলে রনের দল। 15 মিনিট পরই দলকে সমতায় ফেরান বার্নার্দো সিলভা। স্কোরলাইন 1-1 নিয়ে বিরতিতে যায় দু দল।
প্রথমার্ধে লক্ষ্য ভেদ করতে না পারলেও বিরতির পর আর কোনো ভুল করা নয়। ম্যাচের 56 মিনিটে ডি বক্সে রোনালদোর শটে বল হাতে লাগে লোইক নিগুর, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর স্পট কিক থেকে গোল করে বাজিমাত করেন পর্তুগিজ মহাতারকা। 2-1 এগিয়ে যায় তার দল। এই গোলে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলের মালিক বনে যান CR7। 39 গোল নিয়ে কার্লোস রুইসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন ক্রিস্টিয়ানোরও। নাটকীয়তায় ভরপুর ম্যাচে আবারও সমতায় ফেরে হাঙ্গেরি। 84 মিনিটে বার্নাবাস ভার্গার দ্বিতীয় গোলে স্কোর লাইন হয় 2-2। যদিও এর ঠিক 2 মিনিটের মধ্যে এক গোল করে হুয়াও ক্যান্সেলো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 3-2 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর পর্তুগাল। এদিকে বাছাই পর্বে গ্রুপ ডি এর দ্বিতীয় ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফ্রান্স, তবে শুরুতে লিড নেয় আইসল্যান্ডে। ম্যাচের 21 মিনিটে অ্যান্দ্রির গোলে 1-0 লিড নেয় দলটা। পিছিয়ে পড়ে চিন্তার ভাঁজ ফ্রান্সের কপালে। ম্যাচ সমতায় ফেরাতে প্রথমার্ধে 45 মিনিটে চমক দেখান কিলিয়ান এমবাপ্পে, গোল করে সমতায় ফেরান ম্যাচ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে 62 মিনিটে বার্ডলে বার্কোলার গোলে লিড নেয় লেস ব্লুস। আইসল্যান্ড আর কোনো গোল শোধ দিতে না পারায় শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল। এ জয়ে গ্রুপ ডি এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফ্রান্স। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে ক্রিকেট প্রসঙ্গ। এশিয়া কাপ সামনে রেখে ম্যাচ ভেন্যুতে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ দল। প্রায় ঘণ্টা দুয়েকের সেশনে ঘাম ঝরেছে লিটন কুমার দাসদের। তবে আবুধাবির গরমে বেশি ভুগতে হয়েছে পেসারদের। এশিয়া কাপ মিশন শুরুর আগে আরও একটা প্র্যাকটিস সেশন পাচ্ছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। শুরুতে ভুল গ্রাউন্ডে চলে আসে বাংলাদেশ টিম বাস। কিটব্যাক নামানোর ভারী কাজ শেষেই সেটা টের পায় টিম ম্যানেজমেন্ট। এরপর আবারও বাসে ব্যাগ তুলতে হয় ক্রিকেটারদের। প্রথম অনুশীলনটা এভাবেই শুরু হলো বাংলাদেশের। এরপর পরিচিত সেই চিত্র সম্মিলিত প্রার্থনার মাধ্যমে শুরু। নাথান ক্যালির অধীনে চলে স্ট্রেংথ ট্রেনিং। এরপরে নিজেদের ডিপার্টমেন্ট নিয়ে আলাদা হয়ে যায় ক্রিকেটার কোচিং স্টাফ। মুশতাক আহমেদের অধীনে আলোচনা করতে দেখা যায় স্পিন ইউনিটের 2 অস্ত্র নাসুম আহমেদ আর শেখ মেহেদিকে। শনটেইট নিয়ে যান পেসারদের, যাদের সামনে চ্যালেঞ্জটা বেশি। 40 ডিগ্রির বেশি তাপমাত্রায় পূর্ণ রিদমে বোলিং করার পরীক্ষায় নামেন তাসকিনরা। নেটে এদিন ছন্দে ছিলেন পেসার তানজিম সাকিব। শেষ মুহূর্তে স্কোয়াডে আসা নুরুল হাসান সোহান যে প্রথম একাদশের বিবেচনায় নেই সেটা নিজেও জানেন। এদিনের অনুশীলনে তিনি কাজ করেন নিজের কিপিং নিয়ে। নাফিস ইকবালের সঙ্গে নিজেকে ঝালিয়ে নেন এই মিডল অর্ডার। বাংলাদেশ দলের জন্য প্রতিপক্ষের চেয়ে ভাবনাটা বেশি কন্ডিশন। দিনের মতো রাতেও এখানকার ভ্যাপসা গরম ভোগাবে ক্রিকেটারদের। সেক্ষেত্রে মানিয়ে নেওয়াটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হংকং ম্যাচের আগে অবশ্য আরও একটা সেশন পাচ্ছে লিটন কুমার দাসের দল। হংকং এর সাথে অবশ্য একবারই টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 2014 বিশ্বকাপের প্রথম রাউন্ডে টাইগারদের হারিয়ে অঘটনের জন্ম দেয় তারা। এবার অবশ্য সেই অঘটনের জন্ম দেওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেটার হবার স্বপ্ন ছিল, তবে দেশের ক্রিকেট কাঠামোর যাচ্ছে তাই অবস্থা আর স্থবির হয়ে থাকা আঞ্চলিক ক্রিকেট তাকে বাধ্য করেছে দেশ ছাড়তে। বলছি কুমিল্লার ছেলে ইউসুফ মিয়ার কথা। চড়াই উতরাই পেরিয়ে যিনি এখন আরব আমিরাতের হয়ে খেলার প্রহর গুনছেন। ইউসুফের দেখা মিলল বাংলাদেশ দলের অনুশীলনে। বাকিটা জানাচ্ছেন সাব্বির মিথুন। ক্যামেরায় যাকে দেখছেন তার নাম ইউসুফ মিয়া, কুমিল্লার ছেলে, যার দেখা মিলল সুদূর আবুধাবিতে বাংলাদেশের প্র্যাকটিসে। ইউসুফের রোলটা এখানে নেট বোলারের। ক্রিকেটার ছাড়াও বাচ্চাদের ক্রিকেট শেখানো তার পেশা। 2024 সালে দেশ ছেড়েছেন। এরপর কখনো কনস্ট্রাকশন সাইট, কখনো পেট চালাতে করেছেন নিরাপত্তা রক্ষীর কাজ। তবে ওই যে ক্রিকেটের নেশা, সেটাই কখনো ছাড়তে পারেননি। কনস্ট্রাকশন সাইডে আমি যখন লাঞ্চের সময় পাইতাম, আমি লাঞ্চ সবার নিচে করতো, আমি এই লাঞ্চের সময়টা এক প্রকার সিটারি করে আমি 14 তলায় যেতাম। ঠিক আছে, ওই জায়গায় 2টা বল, আমি দেশের থেকে 2টা বল নিয়ে যাই সাথে করে। ওই জায়গায় আমি বল করি। উপরে সব নিচে রেস্ট করতেছে, আমি ওই সময় উপরে এখানে 55 ডিগ্রি
তাপমাত্রা এমনি কাম করে সব শুয়ে যায়। আমি ওই সময় উপরে 14 তলার ভিতরে বল প্র্যাকটিস করি। ওই যে একটা কথা আছে না, কোনো কিছু মন থেকে চাইলে সৃষ্টিকর্তাই আপনাকে তা পাইয়ে দেবেন। ইউসুফের ক্ষেত্রেও ঘটেছে তাই। ফজল স্যার আমার দেখছে, আমার সাথে কথা বলছে, কথা বললে ওনার ভালো লাগছে। তারপরে উনিও আমার ট্রেনিং মানে উনিও আমার টেস্ট করছে যে আমি ক্রিকেট খেলতে পারি কিনা। উনিও আমার না এই জায়গায় ট্রায়াল দেওয়া হয়েছে। 4 ওভার বল কইরা 11 রান 3 উইকেট নিছি এই জায়গায়। তখন বলতেছে, আরে তুমি সিলেক্ট হয়ে গেছো আজকের জন্য। শাহ ফয়সাল খেলেছেন আরব আমিরাত এ দলের হয়ে, তবে পরবর্তীতে ক্রিকেটটা চালিয়ে যেতে না পারলেও আছেন ক্রিকেটের সাথেই। একটা একাডেমি চালান, সেখানেই ইউসুফকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এই বাংলাদেশির মাঝে দেখেন নিজের ছায়া। এদিনও ইউসুফকে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছেন বাংলাদেশের অনুশীলনে। Head coach in Abu Dhabi, he told me that Yunus will replace you. ইউসুফ আমাকে আমার ক্লাব টিমে রিপ্লেস করেছে। আমার কোচ বলেছে ইউসুফের মাঝে নাকি ও আমাকে দেখে। এখন আমার স্বপ্ন ও আরব আমিরাতের হয়ে খেলুক। আমি তাকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি, কাজের মাঝে জিম সহ অন্যান্য সুযোগ সুবিধা পায়ও। Young guy and I hope he will play for them. ইউসুফের জন্য ক্রিকেটটাই ধ্যান জ্ঞান। দেশে নানান সিন্ডিকেট আর পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব তাকে হতাশ করে দিয়েছে। স্বপ্ন দেখেন খুব দ্রুতই জায়গা করে নেবেন আরব আমিরাতের জাতীয় দলে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিপিএল ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে নাম আসা ক্রিকেটারদের এনসিএল টি-20তে খেলার সুযোগ দেয় অসন্তোষ ক্রিকেটারদের মাঝে। বিচারের নামে বিসিবি কমিটি গঠনের নাটক করছেন মনে করেন বিশ্লেষকরা। রিপোর্ট আসার পরও সময়ক্ষেপণ করায় প্রশ্ন তুলেছেন বোর্ডের শাস্তি দেওয়ার মানসিকতা নিয়েও। অনেকে বলছেন স্পর্শকাতর বিষয় হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের উচিত সম্পূর্ণ নিশ্চিত হওয়া। এতটাই ক্লিন করব যেন বাংলাদেশের এর পরে যত ইভেন্ট হবে কেউ কখনো বলতে পারবে না যে এই ম্যাচটা কোনো সন্দেহ ছিল বা কোনো সমস্যা ছিল। ফিক্সিং তদন্ত নিয়ে প্রতিনিয়ত নতুন সব তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটার পর একটা কমিটি গঠন হচ্ছে ঠিকই, কিন্তু রিপোর্ট আসলেও সেটা নিয়ে দেখা যাচ্ছে না কোনো পদক্ষেপ। বিসিবির নির্বাচক প্যানেল ও টেকনিক্যাল কমিটি থেকে ফিক্সিং তদন্ত রিপোর্টে নাম আসা ক্রিকেটারদের আসন্ন এনসিএল টি-20 থেকে সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হলেও অভিযুক্তদের নিয়ে ট্রফি উন্মোচন করেছেন আমিনুল ইসলাম বুলবুল, যা দেখে হতবাক বোর্ড সংশ্লিষ্টরাও। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। বিশেষজ্ঞরা বলছেন ফিক্সিং তদন্ত নিয়ে একরকম ছেলে খেলা করছে বোর্ড। একটা কমিটি রিপোর্ট দিল, আর একটা কমিটি করলেন কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে করণীয় ঠিক করার জন্য। করণীয় ঠিক করলেন, কি করলেন, এখন নতুন আর একটা কমিটি বানালেন। ইনভেস্ট করতেছেন, টাকা যাচ্ছে, আপনি প্রচুর টাকা ইনভেস্ট করছেন এটার পেছনে, কিন্তু আপনি আউটপুট কি জিরো। প্রেসিডেন্ট বলল বাংলাদেশের ক্রিকেটকে প্রোটেক্ট করার জন্য ফিক্সিংকে রোধ করতে হবে, এবং সেই রোধ করা যে মঞ্চে তিনি ডায়লগটা দিলেন সেই মঞ্চেই দেখা গেল একজন ফিক্সিংয়ের অভিযুক্ত একজন প্লেয়ার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসার নাম, সেই সোহাগ গাজী ওখানে কিভাবে থাকেন। বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার কর্মকর্তা মিলিয়ে 18 জনের বিরুদ্ধে ফিক্সিং সংশ্লিষ্টতার শাস্তির সুপারিশ করেছে স্বাধীন তদন্ত কমিটি। তাদের শাস্তি দেওয়ার জন্য নতুন করে কমিটি গঠন করেছে বোর্ড। এমন কাণ্ডে বোর্ডের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে, তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুরোপুরি নিশ্চিত হওয়ার পক্ষে বিশ্লেষকরা। আমি সন্দেহ করি যে তার মানে হচ্ছে যে বিসিবির কি কেউ জড়িত এটার সঙ্গে। যদি জড়িত না থাকেন তাহলে প্রপারলি কেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এত সময় লাগতেছে। একটা কমিটি করা হচ্ছে, সেটার সুপারিশ বাস্তবায়ন আরেকটা কমিটি, তারপর শাস্তি নির্ধারণ আরেকটা কমিটি। উদ্দেশ্যটা বিসিবির ভালোই মনে হয়েছে আমার কাছে। একটা দিক থেকে ঠিক আছে, আমার কাছে মনে হয় যে যখন আপনি কাউকে দোষী প্রমাণ করবেন তখন শতভাগ নিশ্চিত হয়ে তারপরে তার শাস্তিটা দেওয়া উচিত, কারণ এটা খুবই স্পর্শকাতর ব্যাপার। যদিও এরই মধ্যে একটি ফ্র্যাঞ্চাইজির ম্যানেজারকে সরিয়ে রাখা হয়েছে বিসিবিতে তার দায়িত্ব থেকে, তবে ক্রিকেটারদের নিয়ে কি সিদ্ধান্ত নেয় বোর্ড সেটার জন্য এখন অপেক্ষা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে এর জন্য বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের বিপক্ষে অন্তত একটিতে জয় চান সাবেক এই অধিনায়ক। এদিকে দেশের ক্রিকেটে ফিক্সিং ইস্যুতে বিসিবিকে আরও কঠোর হওয়ার আহ্বান পাইলটের।
স্বাদের সোনালী ট্রফি বেশ কয়েকবার কাছে গিয়েও যা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। এবার এশিয়া কাপের সেই আক্ষেপ ঘোচানোর মিশন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছে টাইগাররা। এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে হংকংয়ের বিপক্ষে। এরপর চ্যালেঞ্জ নিতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। সুপার 4 নিশ্চিত করতে এই ম্যাচ দুটি নিয়ে হিসেব মিলাতে হবে বাংলাদেশকে। তাই সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে এই ম্যাচগুলোকে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব, অন্তত একটিতে জয়ের আশা পাইলটের। গ্রুপে 4টা টিম, আপনি জানেন যে 3টা ম্যাচ খেলতে হবে, এবং এইখানে আমার কাছে মনে হয় যে হংকং তো আছে, সাথে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, দুটো ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে একটা ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। দুটো ম্যাচ জিততে পারলে খুবই ভালো হয়। বাট সব কিছু মিলে আমি মনে হয় যে বাংলাদেশ টিম ভালো শেপে আছে এবং আশা করি যে পার্টিকুলার ওই ডেতে যেন বাংলাদেশ টিম ভালো খেলে। এবারের এশিয়া কাপে স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের বোলিং ইউনিট। পেস ইউনিটে দারুণ ফর্মে আছেন তাসকিন মোস্তাফিজরা। তবে ম্যাচে দায়িত্ব নিতে হবে লিটন তামিম ইমনদেরও। তাই এশিয়া কাপে সর্বোচ্চ ফলাফলের জন্য 3 ডিপার্টমেন্টকেই পারফর্ম করার পরামর্শ সাবেক অধিনায়কের। বুমরার মতো বোলার নাই আমাদের, আপনি যদি রাশিদ খানের মতো বোলার নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে ভালো খেলতে হলে, জিততে হলে 3টা ডিপার্টমেন্টকে সুন্দর কন্ট্রিবিউট করতে হবে। অন্যান্য টিমের সাথে আমাদের কাগজে কলমে যে ডিফারেন্সটা আছে, ধরেন ইন্ডিয়ার সাথে একটা ভালো ডিফারেন্স আছে, পাকিস্তানের সাথে একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমার কাছে মনে হয় যে যদি আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি ভালো পারফর্ম করে, এই ডিফারেন্স হয়তো বাংলাদেশে হয়তো উপর দিকে চলে যাবে। এদিকে এনসিএল টি20কে প্রশ্নবিদ্ধ করছে বিপিএল ফিক্সিং এ অভিযুক্ত ক্রিকেটাররা। এনসিএল এর লোগো উন্মোচন অনুষ্ঠানে বরিশালের প্রতিনিধি হিসেবে ছিলেন সোহাগ গাজী। প্রাথমিক তদন্ত রিপোর্টে যে ক্রিকেটার আছেন রেড ফ্ল্যাগে, তাদেরকেই এনসিএল এ সুযোগ করে দিচ্ছে বিসিবি, যার বিরোধিতা করেছেন খালেদ মাসুদ। ফিক্সিং ইস্যুতে আরও কঠোর না হলে নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখছেন তিনি। প্লেয়াররা হয়তো ফাইন্যান্সিয়ালি যে অতটা বেনিফিটেড হয় না, ফলে এখানে করাপশন করার প্রবণতা একটু বেশি হবে। তো এই জন্য অ্যান্টি কারাপশন ইউনিটটাকে আপনি কঠিনভাবে থাকতে হবে, এবং তার পরবর্তীতে ধরেন যারা এই বেআইনি কাজগুলো করবে তাদেরকে যেন কঠিন আইনের মধ্যে নিয়ে আসা, যেন ভবিষ্যতে যেন ইয়াং জেনারেশন যেন খারাপ পথে না যায়। দেশের ক্রিকেট উন্নয়নে বিসিবিকে আরও সতর্ক থাকার আহ্বান পাইলটের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনের মুখে চরম নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নির্ধারিত সময়ের একদিন আগেই দেশে ফেরার কথা থাকলেও দেশটির বিমানবন্দর বন্ধ করে দেয়ায় আটকে পড়েছেন জামাল তপুরা। তবে তাদের দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নেপালে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। হোটেল থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতেও বিশেষ প্রোটোকলের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে বাফুফে। এদিকে টিম হোটেলের পাশেই দেশটির পার্লামেন্ট সদস্যদের বাড়ি হওয়ায় বারবার সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, জানিয়ে চরম নিরাপত্তা শঙ্কায় ভুগছেন পুরো দল, জানিয়েছেন ম্যানেজার আমের খান। দলকে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও নেপালে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। জামালদের দ্রুত দেশে ফেরানোর জন্য বিশেষ ফ্লাইটের পরিকল্পনাও চলছে। ইতোমধ্যেই দলের সবার পাসপোর্ট সংগ্রহ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রেগুলার টাচে আছে আমাদের হাই কমিশন, অত্যন্ত অ্যাক্টিভলি ভেরি সাপোর্ট করছেন আমাদেরকে, বাংলাদেশ হাই কমিশন ইন নেপাল, অফকোর্স নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের এখানে কয়জন আছেন এবং কি কি ন্যাশনালিটি আছেন উইথ দেয়ার পাসপোর্ট নাম্বার আমরা পাঠিয়ে দিয়েছি কনসার্ন গভর্নমেন্ট স্টেক হোল্ডারদেরকে, যে তাদেরকে যদি আমাদের ওখান থেকে আনার ব্যবস্থা করতে হয় কোনো বিশেষ উড়োজাহাজের মাধ্যমে। এই লিস্টটা উইথ দেয়ার পাসপোর্ট নাম্বার হ্যাজ অলরেডি বিন সেন্ট টু অল কনসার্ন বডিজ। বিমানবন্দর খুলে দেয়া হলেও দেশটির রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ায় হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর নিরাপত্তা নিয়ে শঙ্কায় বাফুফে। সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিশেষ প্রোটোকলের ব্যবস্থা করারও দাবি জানিয়েছে ফেডারেশন। এখন এই মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কত তাড়াতাড়ি আমরা তাদের জন্য একটি সেফটি রুট আনতে পারি যেন তারা হোটেল থেকে এয়ারপোর্টে পৌঁছতে পারে। আমরা বলেছি, অফকোর্স বলেছি, ওটা আমাদেরকে এখনো কনফার্ম করা নেই। মোস্ট লাইকলি এই ধরনের কেসে যেটা হয় যে একটা বড় গ্রুপকে নিয়ে কিন্তু একসাথে ওরা প্যাসেজ করে, মানে খালি মাত্র আমাদের আসলে টিম থাকবে না, হয়তো ডিপ্লোম্যাটরাও থাকতে পারে। দেশটির সবখানে বিরাজ করছে অস্থিতিশীল অবস্থা। এর মধ্যে টিম হোটেলে অবস্থান করা নিয়ে উৎকণ্ঠা দলের, যদিও সেখানে টিমের জন্য কোনো বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হয়নি এখনো। আমরা যে হোটেলে রয়েছি তার পাশে মেম্বার অফ পার্লামেন্ট, ওনার বাসা রয়েছে। প্রোটেস্টকারী যারা ছিলেন তারা এখানে এসে হামলা করেছিল। যখন আমরা যেতে পারবো না সেক্ষেত্রে আবার যখন চেক ইন করতে গেছি তখন দেখা গেছে যে রুমগুলি ব্লক হয়ে গেছে। 10 সেপ্টেম্বর নেপাল থেকে দেশে ফেরার কথা থাকলেও কবে নাগাদ দল ফিরতে পারবে তা নিয়ে এখনো নিশ্চিত কিছুই জানা যায়নি। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।
লন্ডনের 7 কিংস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশিদের নিয়ে ট্রাই নেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারা। 3 দেশের বাংলাদেশিদের এ ছিল এক মিলন মেলা। লন্ডন ঘুরে আয়ারল্যান্ড প্রতিনিধি সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। লন্ডনের ঝকঝকে আকাশ, 7 কিংস গ্রাউন্ডে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও পর্তুগালের প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা তখন প্রস্তুত ট্রাই নেশন কাপ খেলতে। ইংল্যান্ড ও পর্তুগালের ম্যাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। এরপর আয়ারল্যান্ড খেলে পর্তুগালের বিপক্ষে। পর্তুগিজদের হারিয়ে ফাইনালে উঠে যায় আয়ারল্যান্ড। দুপুর গড়িয়ে বিকেলের শেষ রোদে ফাইনালে হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও আয়ারল্যান্ড, কিন্তু স্বাগতিক হিসেবে খেলা ইংল্যান্ড জয় তুলে নেয় 37 রানে। খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিরা এমন আয়োজনে ছিল উচ্ছ্বসিত। এ যেন এক ভ্রাতৃত্ব বন্ধনের মহা মিলন মেলাও। খুবই ভালো লাগছে। অনেক দিন পরে, আমার মনে হয় 10 বছর পরে আমি আসছি খেলা দেখতে। এটা একটা মানসিক প্রশান্তি। অনেক বছর যেহেতু আয়ারল্যান্ডে ছিলাম, এখন যদিও লন্ডনে থাকি, তারপর আয়ারল্যান্ডকে সাপোর্ট করার জন্য আসছি। আজকে এখানে আসে আমার নিজেকে অনেক ধন্য মনে করতেছি। এই জন্য আফটার 1 ইয়ার ডাবলিন সবাই এখানে আসছে। অন্যদিকে আয়োজকরাও সফল আয়োজন করে সন্তুষ্ট। আগামীতে 8টি দেশ নিয়ে আরো বৃহৎ আয়োজনে এই টুর্নামেন্ট করার আশা জানান তারা। আমরা নেক্সট ইয়ার 8টা দেশ নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করব, আর এখানে বাঙালি প্লেয়ারদের মিলন মেলা হবে। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে এই ট্রাই নেশনে অংশগ্রহণ করায় বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডকে শুভেচ্ছা জানান ইংল্যান্ডের স্থানীয় সংসদ সদস্য। এটি শুধু খেলা নয়, এটি একটি মিলন মেলাও। 3টি দেশের বাংলাদেশিদের সাথে যেভাবে আনন্দমুখর পরিবেশে খেলা হলো, তাতে করে আগামী দিনগুলোতে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে ক্রীড়াপ্রেমী প্রবাসীদের ভালোবাসার এক মিলন মেলা। লন্ডন থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ক্যাম্প নুতে খেলার অনুমতি না পাওয়ায় লা লিগার চলতি মৌসুমে নিজেদের প্রথম হোম ম্যাচ ট্রেনিং গ্রাউন্ডে খেলতে হবে বার্সেলোনাকে। দীর্ঘদিন ধরে ক্যাম্প নুতে চলছে সংস্কার। চলতি মৌসুমের শুরু থেকেই আবারও নিজেদের আইকনিক হোম গ্রাউন্ডে ফেরার কথা ছিল কাতালান ক্লাবটির, কিন্তু ধীর গতিতে সংস্কার চলায় এখনই সেখানে খেলা আয়োজন সম্ভব নয়। সিটি কাউন্সিলের কাছে ফুটবল ক্লাব বার্সেলোনা 27,000 আসনে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে আবেদন করলেও তা প্রত্যাখ্যান হয়েছে, যার ফলে আগামী রোববার নিজেদের প্রথম হোম ম্যাচ বার্সা খেলবে 6,000 দর্শক ধারণ ক্ষমতার ইউয়ান ক্রুইফ স্টেডিয়ামে, যেখানে মূলত অনুশীলন করে থাকে কাতালান ক্লাবটি। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে নোয়াখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। দাবা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 40 জন এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় 60 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী এবং অভিভাবকদের উপস্থিতিতে শহীদ ভুলু স্টেডিয়ামের ইনডোর কোর্টে এ সময় দেখা যায় উৎসবের আমেজ। মাদক ও কিশোর অপরাধ মুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলার ক্রীড়া সংগঠকরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।